সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের লেখাপড়া যথাযথভাবে চালিয়ে যাচ্ছ। তোমাদের লেখাপড়ার গতিকে আরেকটু ত্বরান্বিত করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে দিনাজপুর সরকারি কলেজে সম্মানিত অধ্যক্ষ মহোদয় প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেন স্যারের নির্দেশনায় এবং আমার অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান স্যারের তত্ত্বাবধানে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আসমাউল হোসনা, প্রভাষক, অর্থনীতি বিভাগ, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর। আমাদের আজকের পাঠ একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্র, অধ্যায় নবম। এই অধ্যায়ের বিষয়বস্তু সরকারি অর্থ ব্যবস্থা। আজকে আমাদের এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসের পাঠের বিষয়বস্তু সরকারি আয়, পাবলিক রেভিনিউ। আমাদের আজকের ক্লাস থেকে শিক্ষার্থীরা যেসব বিষয়ে ধারণা লাভ করতে পারবে এবং শিখতে পারবে: সরকারি আয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে, সরকারি আয়ের উৎসসমূহ বর্ণনা করতে পারবে, বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ বর্ণনা করতে পারবে, প্রত্যক্ষ এবং পরোক্ষ করের মধ্যে তুলনামূলক আলোচনা করতে পারবে। এই শিক্ষণফলগুলোর উপর ভিত্তি করে ধারাবাহিকভাবে আজকের ক্লাসটি পরিচালনা করা হবে। সরকারি আয়। প্রত্যেক দেশেই সরকারকে তার দেশের সাধারণ প্রশাসনিক কার্যাবলী ও বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এই ব্যয়ের অর্থ সংস্থানের জন্য সরকারকে আবার বিভিন্ন উৎস থেকে আয় সংগ্রহ করতে হয়। সরকার রাষ্ট্রের যাবতীয় ব্যয়ভার নির্বাহের জন্য কোনো নির্দিষ্ট অর্থ বছরে বিভিন্ন উৎস থেকে যে আয় সংগ্রহ করে তাকে সরকারি আয় বা সরকারি রাজস্ব বলে। ব্যাপক অর্থে এই সংগৃহীত রাজস্বের সাথে সাথে গৃহীত সরকারের ঋণ, অনুদান এবং সাহায্য সরকারি আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়। সুতরাং আমরা বলতে পারি সরকার তার সকল প্রকার ব্যয়ভার নির্বাহের জন্য মোট যে অর্থ সংগ্রহ করে তাকে সরকারি আয় বলা হয়। এই ছবিতে তোমরা কিছু টাকার নোটের ছবি দেখতে পাচ্ছ, বিভিন্ন প্রকার নোটের ছবি। এখানে ট্যাক্স এবং নন ট্যাক্স রেভিনিউ, অর্থাৎ এই ছবি থেকে কিছুটা বোঝা যাচ্ছে সরকারি আয় সম্পর্কে, যে সরকারি আয় মূলত ট্যাক্স বা কর এবং নন ট্যাক্স বা কর বহির্ভূত রাজস্বের সমষ্টি। সরকার তার ব্যয়ভার নির্বাহের জন্য বিভিন্ন উৎস থেকে আয় সংগ্রহ করে। এই উৎসগুলো আমরা এখন দেখব। তো সরকার মূলত দুটি উৎস থেকে আয় সংগ্রহ করে: কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্ব। কর রাজস্বের মধ্যে আছে প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর। কর বহির্ভূত রাজস্ব চার প্রকার: প্রশাসনিক রাজস্ব, সরকারের ঋণ, বাণিজ্যিক আয় এবং বিবিধ। প্রশাসনিক রাজস্বের মধ্যে আছে বিভিন্ন প্রকার ফি, যেমন কোর্ট ফি, রেজিস্ট্রেশন ফি, জরিমানা আদায় ইত্যাদি। সরকার অভ্যন্তরীণ উৎস এবং বৈদেশিক উৎস থেকে ঋণ সংগ্রহ করতে পারে। বাণিজ্যিক আয়, সরকার দ্রব্য এবং সেবা সামগ্রী প্রদানের মাধ্যমে আয় করে এবং সরকারি সম্পত্তি থেকেও সরকার আয় করে। এছাড়া সরকার অন্যান্য যে উৎস থেকে অর্থ সংগ্রহ করে: নোট ছাপানো, সম্পত্তি বাজেয়াপ্তকরণ, সাহায্য, অনুদান ইত্যাদি। এখন আমরা এগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। কর রাজস্ব। কর হলো বাধ্যতামূলকভাবে প্রদেয় অর্থ। জাতীয় ব্যয় নির্বাহের জন্য জনসাধারণ সরকারের নিকট থেকে প্রত্যক্ষ কোনো সুযোগ সুবিধা বা সেবা ও দ্রব্য সামগ্রী প্রত্যাশা না করে বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাকে কর বলা হয়। বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে করের সংজ্ঞা প্রদান করেছেন। এর মধ্যে অধ্যাপক সেলিমানের মতে, কোনো বিশেষ সুবিধা প্রত্যাশা না করে জনসাধারণের স্বার্থে ব্যয় নির্বাহের জন্য কোনো ব্যক্তি সরকারকে বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে তাকে কর বলে। অধ্যাপক টেইলরের মতে, কোনো প্রত্যক্ষ সুবিধা প্রত্যাশা না করে জনসাধারণ বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাকে কর বলা হয়। অর্থাৎ কর হলো বাধ্যতামূলকভাবে প্রদেয় অর্থ, যেটি সরকারের সার্বিক ব্যয় নির্বাহের জন্য জনসাধারণ সরকারকে প্রদান করে এবং এই অর্থ প্রাপ্তির প্রদানের বিনিময়ে জনগণ সরকারের কাছ থেকে কোনো প্রত্যক্ষ সুবিধা বা সেবা, দ্রব্য সামগ্রী ইত্যাদি প্রত্যাশা করতে পারে না। আধুনিককালে সরকারকে দেশের প্রতিরক্ষা, শান্তি শৃঙ্খলা রক্ষা এবং বহুবিধ উন্নয়নমূলক কাজ করতে হয় এবং এজন্য সরকারের বিপুল পরিমাণ রাজস্বের দরকার হয়।
সরকার সাধারণত নতুন নতুন কর ধার্য করে এবং পুরনো কর হার পরিবর্তন করে এই রাজস্বের অধিকাংশ সংগ্রহ করে থাকে। করের উপরোক্ত সংজ্ঞাগুলো পর্যালোচনা করলে করের আমরা কয়েকটি বৈশিষ্ট্য পাই, যেমন কর বাধ্যতামূলকভাবে কর প্রদান বাধ্যতামূলক, ইচ্ছা না থাকলেও করদাতা কর প্রদানে আইনগতভাবে বাধ্য। অর্থাৎ কর প্রদানে কেউ যদি ইচ্ছুক নাও হয় কিন্তু তার উপর কর আরোপিত হলে সে কর প্রদানে আইনগতভাবে বাধ্য থাকবে, তার ইচ্ছার উপর এটি নির্ভরশীল নয়। করের বিনিময়ে করদাতা প্রত্যক্ষ কোনো সুযোগ সুবিধা দাবি করতে পারে না। 3 নম্বর, কর আদায়ের একমাত্র কর্তৃপক্ষ সরকার। অর্থাৎ সরকার শুধুমাত্র জনগণের কাছ থেকে কর আদায় করতে পারে, অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এটি আদায় করতে পারবে না। তবে সরকারের পক্ষ থেকে এবং সরকারের নির্দেশে বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি এই কর জনগণের কাছ থেকে আদায় করতে পারে। প্রত্যক্ষ ও পরোক্ষ কর। করভার বহনের ভিত্তিতে কর দুই প্রকার, যথা প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর। প্রত্যক্ষ কর যে করের করঘাত এবং করপাত একই ব্যক্তির উপর পড়ে, অর্থাৎ যে ব্যক্তির উপর কর আরোপ করা হয় তাকেই যদি করের বোঝা বহন করতে হয়, অন্যের উপর চাপানো না যায়, তাকে প্রত্যক্ষ কর বলে। কর প্রদান সবার কাছেই অপ্রিয়, তাই সবাই চেষ্টা করে যার উপর কর আরোপ করা হয় সে তার করের বোঝাটি অন্যের উপর স্থানান্তরের চেষ্টা করে। যদি সে করের বোঝা অন্যের উপর স্থানান্তর করা না যায় বা চাপানো না যায়, তাহলে তাকে প্রত্যক্ষ কর বলে। যেমন আয়কর, সম্পদ কর, ভূমি কর ইত্যাদি। এই করগুলোর ক্ষেত্রে করদাতাকেই করের প্রত্যক্ষভাবে বা সরাসরি সরকারকে কর প্রদান করতে হয়, এই জন্য এই করকে প্রত্যক্ষ কর বলা হয়। পরোক্ষ কর যে করের করঘাত এবং করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর পড়ে, অর্থাৎ করঘাত অর্থাৎ যার উপর কর আরোপ করা হয় সে যদি সেই করের ভার অন্যের উপর স্থানান্তর করতে পারে, অর্থাৎ করপাত অন্য ব্যক্তির উপর পড়ে, তবে সেই করকে পরোক্ষ কর বলা হয়। যে ব্যক্তির উপর কর আরোপ করা হয় সে ব্যক্তি তার করের বোঝা অন্যের উপর যদি চাপাতে পারে তাকেই পরোক্ষ কর বলে। যেমন মূল্য সংযোজন কর বা ভ্যাট, বিক্রয় কর, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক ইত্যাদি। এসব করের বোঝা অন্যের উপর চাপানো যায় বলে করদাতা সরাসরি করের বোঝা বহন করে না, এজন্য এগুলোকে পরোক্ষ কর বলা হয়। যেমন একটি উদাহরণ থেকে বোঝা যায়, উদাহরণ থেকে আমরা বুঝতে পারবো। ধরা যাক একজন চিনি বিক্রেতার উপর কর আরোপ করা হলো, এ কর চিনি বিক্রেতাকেই প্রদান করতে হবে, কিন্তু চিনি বিক্রেতা চিনির দাম বৃদ্ধি করে ক্রেতার নিকট থেকে চিনির উপর আরোপিত কর আদায় করে নেয়। এক্ষেত্রে করের প্রথম আঘাত বা করঘাত চিনি বিক্রেতার উপর পড়লেও করের চূড়ান্ত ভার বা করপাত চিনি ক্রেতার উপর পড়ে, অর্থাৎ চিনি বিক্রেতা করের বোঝাটি চিনি ক্রেতার উপর স্থানান্তর করতে পারে। এটি হলো পরোক্ষ কর, অর্থাৎ যে করের করঘাত এবং করঘাত ভিন্ন ভিন্ন ব্যক্তির করঘাত এবং করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর পড়ে তাকেই পরোক্ষ কর বলা হয়। এবং পরোক্ষ করটি ফাঁকি দেওয়া যায় না, কারণ হচ্ছে পরোক্ষ কর মূলত দ্রব্যের দামের মধ্যেই অন্তর্ভুক্ত থাকে, এজন্য এই করটি ফাঁকি দেওয়া যায় না এবং সরকারি রাজস্বের বেশিরভাগই সংগৃহীত হয় এই পরোক্ষ কর থেকে। কর বহির্ভূত রাজস্ব। প্রশাসনিক রাজস্ব বা ফি। সরকারের নিকট থেকে কোনো বিশেষ সুবিধার বিনিময়ে রাষ্ট্রের নাগরিকগণ স্বেচ্ছায় যে অর্থ প্রদান করে তাকে প্রশাসনিক রাজস্ব বা ফি বলে। সাধারণত কোনো কিছু প্রত্যাশা না করে, কোনো সুবিধা প্রত্যাশা না করে সরকারকে জনগণ বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে সেটিকে আমরা কর বলি। কিন্তু সরকারের নিকট থেকে বিশেষ সুবিধার বিনিময়ে যখন জনগণ কোনো অর্থ প্রদান করে তাকে বলা হয় ফি। যেমন ভূমি রেজিস্ট্রেশন ফি, কোর্ট ফি, লাইসেন্স ফি, আদালতে জরিমানা আদায়, যানবাহনের টোল ও লেভি আদায় ইত্যাদি। বাণিজ্যিক রাজস্ব। ব্যক্তির মতো সরকার ও দ্রব্য এবং
সেবা উৎপাদন করে এবং বিক্রি করে। এই 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 দ্রব্য এবং সেবা উৎপাদন এবং বিক্রির মাধ্যমে যে আয় হয় তাকে বাণিজ্যিক রাজস্ব বা আয় বলে। যেমন বিদ্যুৎ ও গ্যাস বিল, শিল্পের মুনাফা, ডাক ও তার, রেল ও বিমান ভাড়া, ব্যাংক ও বীমা ইত্যাদি। এছাড়া সরকারি বিভিন্ন সম্পত্তির ভাড়া ও ইজারা দিয়ে সরকার প্রচুর পরিমাণ অর্থ আয় করে। সরকারি ঋণ, সরকার যখন এই বিভিন্ন কর এবং কর বহির্ভূত রাজস্ব থেকে তার ব্যয়ভার মেটাতে সক্ষম না হয়, কিছু ঘাটতি থেকে যায়, তখন সরকারকে ঋণ গ্রহণ করতে হয় এবং সরকার এক্ষেত্রে ঋণপত্র বিক্রি করে বা অন্য কোনো উপায়ে দেশের অভ্যন্তরে এবং বিদেশের বিভিন্ন উৎস থেকে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা বিদেশি সরকার এসব থেকে ঋণ সংগ্রহ করে থাকে বিভিন্ন। এছাড়া এই উপরোক্ত উৎসগুলো থেকে যদি সরকার ব্যয়ভার মেটাতে সক্ষম সমর্থ না হয় পুরোপুরি, তাহলে সেক্ষেত্রে আরো কিছু উৎস থেকে সরকার আয় সংগ্রহ করে। এগুলো হলো যেমন নোট ছাপানো, সরকার অনেক সময় নতুন নোট ছাপিয়ে তার ব্যয় নির্বাহ করে। অন্যান্য উৎস থেকে সংগৃহীত আয় দ্বারা ব্যয় মেটানো সম্ভব না হলে সরকার অতিরিক্ত কাগজি মুদ্রা ছাপাতে পারে। সাধারণত দেশে জরুরি অবস্থা দেখা দিলে, যুদ্ধ বিগ্রহ বা কোনো প্রাকৃতিক বড় বিপর্যয়, এরকম ক্ষেত্রে সরকার অনেক সময় তার ঘাটতি মেটানোর জন্য নোট ছাপিয়ে অর্থের সংস্থান করে। সম্পত্তি বাজেয়াপ্তকরণ, কোনো সম্পত্তির মালিক ওয়ারিশবিহীন অবস্থায় মারা গেলে কিংবা অবৈধ উপায়ে অর্জিত সম্পত্তি সরকার বাজেয়াপ্ত ঘোষণা করতে পারে। এর মাধ্যমে সরকার আয় করে। স্বেচ্ছামূলক দান, অনেক সময় ধনাঢ্য ব্যক্তিগণ সরকারকে স্বেচ্ছামূলক দান করে থাকে। যেমন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় ধনী ব্যক্তিগণ সরকারকে দান করতে পারে এই ক্ষতিপূরণ। অনেক সময় দেওয়ানি এবং ফৌজদারি আদালতে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের নিকট থেকে সরকারি সম্পত্তি বিনষ্টের জন্য সরকার ক্ষতিপূরণ আদায় করে। সাহায্য এবং অনুদান, কোনো বিদেশি ব্যক্তি, এনজিও, আর্থিক প্রতিষ্ঠান বা সরকার কর্তৃক প্রদত্ত সাহায্য ও অনুদানও সরকারি আয়ের একটি অন্যতম উৎস। প্রত্যক্ষ এবং পরোক্ষ করের মধ্যে পার্থক্য। প্রথমে আমরা সংজ্ঞা দেখব। যে ব্যক্তির উপর কর আরোপ করা হয়, যদি করের বোঝা সেই ব্যক্তিকে বহন করতে হয়, অন্যের উপর স্থানান্তর না করতে পারে, তাহলে সেটাকে প্রত্যক্ষ কর বলা হয়। পরোক্ষ কর, কোনো ব্যক্তির উপর কর আরোপ হলে যদি সে করের বোঝা নিশ্চিতভাবেই অন্যের উপর চাপাতে পারে, তাহলে তাকে পরোক্ষ কর বলে। কর অপসারণ, প্রত্যক্ষ কর অপসারণ করা সম্ভব হয় না, পরোক্ষ কর আংশিক বা সম্পূর্ণটা অপসারণ করা সম্ভব হয়। করঘাত এবং করপাত, করঘাত অর্থাৎ যার উপর কর আরোপিত হয় তার প্রাথমিক ঘাত, এবং করপাত এবং কর চূড়ান্তভাবে প্রদান করা হয় সেটি যদি একই ব্যক্তির উপর পড়ে তাহলে সেটি প্রত্যক্ষ কর। আর পরোক্ষ করের ক্ষেত্রে করঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর পড়ে, অর্থাৎ কর একজনের উপর আরোপিত হলেও সে অন্যের উপর করের বোঝাটি স্থানান্তর করতে পারে। নিশ্চয়তা, প্রত্যক্ষ কর নির্দিষ্ট এবং নিশ্চিত কর, কবে, কোথায়, কিভাবে, কি পরিমাণ কর পরিশোধ করতে হবে সে সম্বন্ধে করদাতা নিশ্চিত থাকে। পরোক্ষ কর নিশ্চিত নয়। নাগরিক চেতনা, প্রত্যক্ষ কর নাগরিক চেতনা বৃদ্ধি করে। যেহেতু এই করটি সরাসরি করদাতা নিজেই প্রদান করে, এই জন্য সে তার মধ্যে একটি চেতনাবোধ জাগ্রত হয়। আর পরোক্ষ কর যেহেতু করদাতা নিজে এটি সরাসরি প্রদান করে না, এই পরোক্ষভাবে প্রদান করে, এই জন্য এটি করের বোঝা নাগরিকগণ বুঝতে পারে না, এই জন্য তাদের মধ্যে চেতনাও বৃদ্ধি হয় না। দামের উপর প্রভাব, প্রত্যক্ষ কর দামের উপর প্রভাব বিস্তার করে না। পরোক্ষ কর যেহেতু পরোক্ষ কর প্রধানত দামের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, এজন্য এটি দামের উপর প্রভাব বিস্তার করে। করের পরিমাণ বেশি হলে দ্রব্যের দাম বেশি হবে এবং করের পরিমাণ কম হলে দ্রব্যের দাম কম হবে। প্রগতিশীলতা ও অধোগতিশীলতা, প্রত্যক্ষ কর প্রগতিশীল, যার যত বেশি আয় তার উপর তত বেশি হারে কর আরোপ করা হয় বলে প্রত্যক্ষ কর প্রগতিশীল। আর পরোক্ষ কর সাধারণত অধোগতিশীল হয়,
কারণ এটি ধনী অপেক্ষা দরিদ্রের উপর বেশি বোঝা আরোপিত হয়, কারণ দ্রব্যের দামের মধ্যে যেহেতু এই করটি অন্তর্ভুক্ত থাকে, সেজন্য ধনী দরিদ্র সবাই একই হারে এই করটি প্রদান করে বলে ধনীর তুলনায় দরিদ্রের উপর এই করের ভারটি বেশি পড়ে। এজন্য এই করটি অধোগতিশীল। ত্যাগ স্বীকার। করদাতাকে নিজেই কর পরিশোধ করতে হয় প্রত্যক্ষ করের ক্ষেত্রে, তাই তাকে সে ত্যাগ স্বীকারের অনুভূতি হয় তার মধ্যে। করদাতার অজান্তেই পরোক্ষ কর পরিশোধ হয় বলে এখানে ত্যাগ স্বীকারের যে অনুভূতি সেটি অনুভূত হয় না। জনপ্রিয়তা। প্রত্যক্ষ করের জনপ্রিয়তা কম, কেননা প্রত্যক্ষ কর অর্থ প্রদান সরাসরি অর্থ প্রদান করে কর পরিশোধ করতে হয়, এজন্য এটি সাধারণত অপ্রিয় হয়। আর পরোক্ষ করের বোঝা যেহেতু সরাসরি করদাতা অনুভব করে না, সেজন্য এই করের অর্থ সরাসরি পরিশোধ করতে হয় না, এজন্য এই করের জনপ্রিয়তা বেশি। উদাহরণ আয় এবং মুনাফা। প্রত্যক্ষ করের উদাহরণ হলো আয় এবং মুনাফা কর, সম্পদ কর, ভূমি কর। আর পরোক্ষ করের উদাহরণ হলো মূল্য সংযোজন কর বা ভ্যাট, বাণিজ্য কর, আবগারি শুল্ক, রপ্তানি শুল্ক ইত্যাদি। তো এই প্রত্যক্ষ এবং পরোক্ষ করের তুলনামূলক আলোচনা থেকে আমরা বলতে পারি যে প্রত্যক্ষ কর হলো মূলত ব্যক্তির আয় এবং সম্পদ এগুলোর উপর প্রদত্ত কর, এবং ব্যক্তি এই করটি সরাসরি সরকারকে প্রদান করে বলে সে করের বোঝা অনুভব করতে পারে। এই কারণে এটি সাধারণত অপ্রিয় হয় এবং এই করটি ফাঁকি দেওয়ার প্রবণতা দেখা দেয়, এবং ব্যক্তি বিভিন্নভাবে তার আয় গোপন করে এই করটি ফাঁকি দেওয়ার চেষ্টা করে। আর পরোক্ষ কর হলো সেই কর যে করের বোঝা ব্যক্তি অন্যের উপর করদাতা অন্যের উপর স্থানান্তর করতে পারে, অর্থাৎ করঘাত এবং করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর পড়ে, সেটি হলো পরোক্ষ কর। এবং পরোক্ষ করের ক্ষেত্রে কর সাধারণত দ্রব্য সামগ্রীর মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, এজন্য করদাতা সরাসরি করের বোঝা অনুভব করে না, এজন্য এই করের জনপ্রিয়তাটা বেশি এবং এই করটি ফাঁকি দেওয়া যায় না, কারণ এই করের পরিমাণ দ্রব্যের দামের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, এই জন্য পরোক্ষ কর ফাঁকি দেওয়া যায় না, এবং সরকারি রাজস্বের বেশিরভাগই সংগৃহীত হয় এই পরোক্ষ কর থেকে। স্লাইডে বিভিন্ন সরকারের আয়ের উৎসের বিভিন্ন রকম ছবি দেখা যাচ্ছে, যেমন প্রথম ছবিতে আয়কর, তারপর প্রপার্টি ট্যাক্স বা সম্পদ কর, আবগারি শুল্ক, এখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রির ছবি দেখা যাচ্ছে যেখানে রপ্তানি আয় আসে, তারপর ভূমি খাজনা হিসেবে জমি থেকে খাজনা বাবদ সরকার আয় করে, ভ্যাট বা মূল্য সংযোজন কর, এখানে একটি হিলি শুল্ক স্টেশন লেখা আছে এবং এটা আমদানি শুল্কের একটি উদাহরণ। এরপর হচ্ছে সরকার জনগণের মুনাফার উপর কর আরোপ করে সরকার। এরপর নন জুডিশিয়াল স্ট্যাম্প, তারপর হচ্ছে ডাক বিভাগ, তার ও টেলিফোন, রেলওয়ে, এগুলো থেকে সরকার আয় করে। এরপর হচ্ছে সরকারি শিল্প প্রতিষ্ঠান, এটা একটি পাট শিল্পের ছবি, সরকারি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে সরকার আয় করে। যানবাহনের এখানে একটি টোল আদায়ের ছবি দেখা যাচ্ছে, যানবাহনের টোল এবং লেভি থেকে সরকার আয় করে। সরকার বিভিন্ন সেবা প্রদানের মাধ্যমেও আয় করে, যেমন এখানে পর্যটনের একটি ছবি দেওয়া আছে, এই পর্যটন খাত থেকে সরকার আয় করে। এবং সরকারি ঋণ, সরকার ঋণের মাধ্যমেও অর্থ সংগ্রহ করে। তো এগুলো মূলত সরকারের বিভিন্ন আয়ের উৎস। বাংলাদেশ সরকারের আয়ের উৎস। বাংলাদেশ সরকার মূলত বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে। তো এই সংগৃহীত অর্থকে 3 ভাগে ভাগ করা যায়, 3 ভাবে সরকার আয় সংগ্রহ করে। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর নিয়ন্ত্রিত কর রাজস্ব, জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর বহির্ভূত কর রাজস্ব, এবং কর বহির্ভূত রাজস্ব। জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর রাজস্ব, তাহলে প্রথমত হচ্ছে আয়কর। বাংলাদেশ সরকারের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হলো আয়কর। জনসাধারণ ব্যক্তিগত আয়ের উপর যে কর ধার্য করা হয় তাকে আয়কর হয়। বাংলাদেশে
যাদের আয় একটি নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে তাদের নিকট থেকে প্রগতিশীল হারে আয়কর আদায় করা হয়। এবং বর্তমান যে অর্থবছর 2020-2021 অর্থবছর থেকে যাদের বাৎসরিক আয় 3 লক্ষ টাকার উপরে তাদের উপর আয়কর আরোপ করা হয়। এরপর হচ্ছে 2 নম্বর মূল্য সংযোজন কর। এটি সাধারণত ভ্যাট হিসেবে পরিচিত। আমরা ভ্যাট সবাই জানি কম বেশি, যে বিভিন্ন দেশে আমদানিকৃত দ্রব্য, স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য এবং নির্ধারিত বেশ কয়েকটি সেবা খাতের উপর ভ্যাট আরোপ করা হয়েছে এবং এই ভ্যাটের মাধ্যমেই সবচেয়ে বেশি কর রাজস্ব সংগৃহীত হয়। সাধারণত বিভিন্ন পণ্যের দামের মধ্যে ভ্যাট সংযোজিত থাকে, এজন্য এটাকে মূল্য সংযোজন কর বলা হয়। মানে দ্রব্যের মূল্যের মধ্যে এটি সংযোজিত থাকে, এজন্য এটা মূল্য সংযোজন কর এবং এর মাধ্যমে বাংলাদেশ সরকারের সবচেয়ে বেশি আয় আসে। তারপরে আমদানি শুল্ক। বাংলাদেশ সরকারের আয়ের অন্যতম উৎস হলো আমদানি শুল্ক। দেশের আমদানিকৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় সেটাকে আমদানি শুল্ক বলে। আবগারি শুল্ক। দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় তাকে আবগারি শুল্ক বলা হয়। রাজস্ব সংগ্রহ ছাড়াও বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার উদ্দেশ্যেও আবগারি শুল্ক ধার্য করা হয়। বাংলাদেশে প্রধানত চা, সিগারেট, চিনি, তামাক, কেরোসিন, ওষুধ, স্পিরিট, দেশালাই, মদ, গাঁজা, আফিম প্রভৃতি দ্রব্যের উপর আবগারি শুল্ক ধার্য করা হয়। অর্থাৎ শুধুমাত্র রাজস্ব সংগ্রহ নয়, বিভিন্ন ক্ষতিকর দ্রব্য যেমন সিগারেট, মাদক দ্রব্য, গাঁজা, আফিম এগুলোর ভোগ যাতে সমাজে হ্রাস পায় এজন্য এইসব দ্রব্যের উপর বেশি হারে আবগারি শুল্ক আরোপ করে সরকার আয় করে। এরপর সম্পূরক শুল্ক। অনেক দ্রব্য সামগ্রীর উপর আমদানি শুল্ক বা আবগারি শুল্ক বা ভ্যাট আরোপের পরেও অতিরিক্ত যে শুল্ক আরোপ করা হয় তাকে সম্পূরক শুল্ক বলা হয়। অন্যান্য কর এবং শুল্ক। উপরের শুল্ক কর ছাড়াও আরো কিছু কিছু কর থেকে সরকার আয় করে, যেমন আমোদ প্রমোদ কর, সম্পত্তি কর, পেট্রোল ও গ্যাসের উপর শুল্ক, বিদেশ ভ্রমণের উপর শুল্ক ইত্যাদি। এরপর জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর রাজস্ব। ভূমি রাজস্ব। ভূমি ভোগ দখলের জন্য সরকারকে প্রদত্ত খাজনাই ভূমি রাজস্ব নামে পরিচিত। বাংলাদেশে যাদের ভূমির পরিমাণ 25 বিঘার ঊর্ধ্বে তাদেরকে ভূমির খাজনা হিসেবে সরকারকে কর প্রদান করতে হয়। নন জুডিশিয়াল স্ট্যাম্প। বিভিন্ন দলিলপত্র ও মামলা মোকদ্দমায় আবেদনপত্রের জন্য ব্যবহৃত স্ট্যাম্প, পাসপোর্ট ও বিনিময় বিল ইত্যাদি খাতে সরকার প্রচুর অর্থ উপার্জন করে। মাদক কর। সরকার মদ, গাঁজা, আফিম ইত্যাদি মাদকদ্রব্যের উপর শুল্ক বসিয়ে কিছু আয় করে। এর ফলে সরকারের রাজস্ব বৃদ্ধির সাথে সাথে এসব দ্রব্যের ভোগ নিয়ন্ত্রণের জন্য সরকার উচ্চ হারে এসব দ্রব্যের উপর শুল্ক আরোপ করে, এতে সামাজিক কল্যাণও বৃদ্ধি পায়। যানবাহন কর। বিভিন্ন প্রকার যানবাহন নিবন্ধনের জন্য প্রদত্ত করকে যানবাহন কর বলে, এর মাধ্যমে সরকার আয় করে। বিদ্যুৎ শুল্ক। বিদ্যুৎ থেকে সরকারের আয় হয়, তবে বর্তমানে এই খাতে সরকারের রাজস্ব কিছুটা হ্রাস পেয়েছে। কর বহির্ভূত রাজস্ব। কর বহির্ভূত যেসব খাত থেকে সরকার রাজস্ব সংগ্রহ করে। প্রশাসনিক ফি। সরকার প্রশাসনিক সেবা প্রদানের মাধ্যমে জনগণের কাছ থেকে বিভিন্ন সেবা প্রদানের মাধ্যমে ফি আদায় করে। লভ্যাংশ ও মুনাফা। সরকার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বীমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান যেমন রাষ্ট্রায়ত্ত শিল্প, পার্ক, চিড়িয়াখানা এগুলো থেকে বছরান্তে লভ্যাংশ ও মুনাফা পেয়ে থাকে। সুদ। সরকার বিভিন্ন আর্থিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে থাকে, এই ঋণের সুদ বাবদ সরকার আয় পেয়ে থাকে। এরপর অর্থনৈতিক সেবা। সরকার জনসাধারণকে বিভিন্ন অর্থনৈতিক সুবিধা বা সেবা প্রদানের মাধ্যমে আয় করে থাকে, যেমন পর্যটন, ব্যাংকিং সেবা, ভ্রমণ সেবা ইত্যাদি উল্লেখযোগ্য। যেমন আমদানি রপ্তানি আইনের আওতায় প্রাপ্ত ফিস, বাণিজ্য সংস্থা ও কোম্পানি সমূহ হতে প্রাপ্ত রেজিস্ট্রেশন ফিস, বীমা আইনের আওতায় প্রাপ্তি, সমবায় সমিতি সমূহের অডিট ফিস ইত্যাদি থেকেও সরকার আয় করে থাকে। প্রতিরক্ষা বাবদ প্রাপ্তি। সরকার বিদেশে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য জাতিসংঘের মাধ্যমে নিয়োজিত
রয়েছে। এ খাত থেকেও সরকার কিছু রাজস্ব পেয়ে থাকে। রেজিস্ট্রেশন, দলিলপত্র রেজিস্ট্রি করার জন্য রেজিস্ট্রেশন ফি এবং মামলা মোকদ্দমার জন্য কোর্ট ফি প্রদান করতে হয়, এর মাধ্যমে সরকার আয় করে। রেলওয়ে, বাংলাদেশ সরকারের আয়ের একটি অন্যতম উৎস হলো রেলওয়ে, যদিও এ খাতে মানে ঘাটতির পরিমাণটি বেশি। রেলওয়ে সেবাকে সম্প্রসারণ আধুনিকায়নের ফলে বর্তমানে এই খাতে মুনাফার পরিমাণ কিছুটা বৃদ্ধি পেলেও ঘাটতি প্রতি বছর এই খাতে ঘাটতি থেকে যায়। এরপর হচ্ছে ডাক ও তার, ডাক বিভাগ এবং তার ও টেলিফোন বিভাগ সরকার কর্তৃক পরিচালিত হয় বিধায় এসব বিভাগ থেকে সরকার আয় করে। বর্তমানে সরকার এসব খাতে প্রতিযোগিতামূলকভাবে কিছু বেসরকারি উদ্যোক্তার মাধ্যমে সেবা সম্প্রসারণ করে সরকারের রাজস্ব প্রাপ্তির পরিমাণ কিছুটা বৃদ্ধি করেছে। জরিমানা, দ্বন্দ্ব এবং বাজেয়াপ্তকরণ, বিভিন্ন আদালতে মামলায় জরিমানা আদায়, তারপর দ্বন্দ্ব এবং বিভিন্ন অবৈধ সম্পদ বাজেয়াপ্তকরণ এসবের মাধ্যমে সরকার আয় করে থাকে। ভাড়া এবং ইজারা, সরকারি বিভিন্ন সম্পত্তি যেমন খাস জমি, তারপর বিভিন্ন অন্যান্য প্রাকৃতিক সম্পদ ইত্যাদি ভাড়া এবং ইজারা প্রদানের মাধ্যমে সরকার আয় করে থাকে। টোল ও লেভি, যানবাহন থেকে যে টোল আদায় হয়, তোমরা সাধারণত খেয়াল করলে দেখবে যে কোনো মহাসড়ক বা সেতুতে, বড় সেতু যখন পার হয় তখন বিভিন্ন যানবাহন থেকে টোল আদায় করা হয় এবং এই টোল এবং লেভি আদায়ের মাধ্যমে সরকার কিছু আয় করে। বন, বন থেকেও সরকার প্রচুর অর্থ আয় করে থাকে। বনাঞ্চল যেহেতু সরকারি সম্পদ, এখান থেকে কাঠ, বাঁশ, জ্বালানি, মধু, মোম ইত্যাদি বন সম্পদ বিক্রির মাধ্যমে সরকার আয় করে থাকে। এইসব উৎস থেকে প্রাপ্ত আয় দ্বারা যদি সরকারের ঘাটতি পূরণ না হয় বা ব্যয় সম্পূর্ণ মেটানো সম্ভব না হয়, সরকার সেই ক্ষেত্রে বিভিন্ন অভ্যন্তরীণ ও বিদেশি উৎস থেকে ঋণ সংগ্রহ করে এবং বিভিন্ন বৈদেশিক সরকার বা সংস্থা, এনজিও এগুলো থেকে দান, অনুদান, সাহায্য এগুলো পেয়ে থাকে। এগুলো সরকারি আয়ের উৎস এবং এরপরেও যদি প্রয়োজন হয় তাহলে সরকার সেক্ষেত্রে টাকা ছাপিয়ে তা অতিরিক্ত অর্থের সংস্থান করে। এই স্লাইডে 2015-2016 অর্থবছর থেকে 2017-2018 অর্থবছরে বাংলাদেশের বিভিন্ন খাত ভিত্তিক রাজস্ব আদায়ের একটি সারণীর বিবরণ দেওয়া হয়েছে। এই সারণীতে প্রথম কলামে রাজস্ব আদায়ের খাতসমূহ দেখানো হয়েছে। দ্বিতীয় কলামে 2015-16 অর্থ বছরে রাজস্ব আদায়ের বিভিন্ন হিসাব দেখানো হয়েছে। 2016 তৃতীয় কলামে 2016-17 অর্থ বছরে রাজস্ব প্রাপ্তির হিসাব দেখানো হয়েছে এবং চতুর্থ কলামে 2017-18 অর্থ বছরে বিভিন্ন খাতে রাজস্ব প্রাপ্তির হিসাব দেখানো হয়েছে এবং এই হিসাবগুলো কোটি টাকায় দেখানো হয়েছে। প্রথমত রাজস্ব আদায়ের খাতসমূহের মধ্যে আয় এবং মুনাফার উপর কর, মূল্য সংযোজন কর, তারপর আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক অর্থাৎ এনবিআর নিয়ন্ত্রিত যে কর, সেই করগুলো থেকে 2015-16 অর্থ বছরে মোট হচ্ছে রাজস্ব প্রাপ্তির হিসাব ধরা হয়েছে 1,46,240 কোটি টাকা। 2016-17 অর্থ বছরে 1,84,996 কোটি টাকা ধরা হয়েছে এবং 2017-18 অর্থ বছর রাজস্ব প্রাপ্তির হিসাব ধরা হয়েছিল 2,48,187 কোটি টাকা। এরপর রাজস্ব আদায়ের খাতসমূহ যেমন মাদক শুল্ক, যানবাহন কর, ভূমি রাজস্ব অর্থাৎ এনবিআর বহির্ভূত যে কর রাজস্ব সেগুলা থেকে প্রাপ্তি হিসাব ধরা হয়েছিল 2015-16 অর্থ বছরে 5,642 কোটি টাকা। 2016-17 অর্থ বছরে 7,259 কোটি টাকা এবং 2017-18 অর্থ বছরে 8,622 কোটি টাকা। এরপরের কর ব্যতীত যে রাজস্ব আদায়ের খাতগুলো সেগুলোর হিসাব দেখানো হয়েছে, যেমন লভ্যাংশ, মুনাফা, সুদ, প্রশাসনিক ফি, জরিমানা ও দ্বন্দ্ব, এগুলা হিসাব দেখানো হয়েছে। এবং সবশেষে সর্বমোট তিনটি খাত মিলিয়ে অর্থাৎ এনবিআর বা জাতীয় রাজস্ব আয়, জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর, এনবিআর বহির্ভূত কর
এবং কর ব্যতীত যে রাজস্ব প্রাপ্তি, এই 3 খাত মিলিয়ে সর্বমোট যে হিসাবটি দেখানো হয়েছে 2015-16 অর্থ বছরে রাজস্ব প্রাপ্তির হিসাব ধরা হয়েছিল 1,72,942 কোটি টাকা। 2016-17 অর্থ বছরে 2,18,490 কোটি টাকা এবং 2017-18 অর্থ বছরে 2,87,984 কোটি টাকা। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে এই সারণীটি পর্যালোচনা করলে যে ক্রমাগত সরকারের বাজেটের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন খাত থেকে সরকারের আয়ের পরিমাণও বর্ধিত হারে ধরা হয়েছে এবং আয়ের প্রাপ্তিও বেড়ে গেছে। এবং সবচেয়ে বেশি সরকারের আয় আসে যে খাত থেকে সেটি হলো এনবিআর নিয়ন্ত্রিত কর রাজস্ব থেকে সবচেয়ে বেশি সরকারের সিংহভাগ রাজস্ব সংগ্রহ করে সরকার। এরপর কর ব্যতীত যে অন্যান্য খাতগুলো আছে সেগুলো থেকে কর সংগৃহীত হয়। তারপরে এনবিআর বহির্ভূত যে কর রাজস্ব আছে সেগুলোর মাধ্যমে সরকার কর রাজস্ব সংগ্রহ করে। এই স্লাইডে 2019-20 অর্থ বছরের বাজেটে অর্থায়নের বিভিন্ন উৎসের তুলনামূলক চিত্র একটি পাই চার্টের মাধ্যমে দেখানো হয়েছে, যেখানে এখানে অপারেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট বাজেট 2019-20 অর্থাৎ পরিচালন এবং উন্নয়ন বাজেট 2019-20 বাজেটের মোট পরিমাণ 5,231.90 বিলিয়ন টাকা এবং রিসোর্স কাম ফ্রম অর্থাৎ এই বাজেটে অর্থায়নের জন্য যেসব উৎস থেকে অর্থপ্রাপ্তি ঘটবে সেটার একটি শতাংশিক হিসাব দেখানো হয়েছে এই চার্টে। যেমন সবচেয়ে বেশি আয় ধরা হয়েছে ট্যাক্স রেভিনিউ ফ্রম এনবিআর বা জাতীয় রাজস্ব আয়, জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত যে কর রাজস্বের খাতগুলো আছে সেখান থেকে 62.2% আয় ধরা হয়েছে। এরপর ট্যাক্স রেভিনিউ নন এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত যে ট্যাক্স করের খাতগুলো আছে সেখান থেকে 2.8%, নন ট্যাক্স রেভিনিউ বা কর বহির্ভূত রাজস্ব আয় 7.2% ধরা হয়েছে। ডোমেস্টিক লোন বা অভ্যন্তরীণ ঋণ 14.8%, ফরেন লোন 12.2%, ফরেন গ্রান্টস 0 বা বৈদেশিক অনুদান 0.8%। তো এখান থেকে যেটি এই চার্টের বিশ্লেষণ থেকে যেটি বোঝা যায় যে সরকারের রাজস্ব প্রাপ্তির সবচেয়ে বেশি রাজস্ব প্রাপ্তি হয় এনবিআর নিয়ন্ত্রিত যে কর রাজস্বগুলো আছে সেগুলো থেকে সরকারের সিংহভাগ রাজস্ব আদায় হয়। এখানে দেখা যাচ্ছে 62.2% রাজস্ব প্রাপ্তি ধরা হয়েছে এই খাত থেকে। তারপরে আছে ডোমেস্টিক লোন বা অভ্যন্তরীণ লোন 14.8%। এরপর পর্যায়ক্রমে ফরেন লোন, তারপর হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ, ফরেন গ্রান্টস ইত্যাদি। এখন ট্যাক্স রেভিনিউ বা কর রাজস্ব এনবিআর নিয়ন্ত্রিত যে কর রাজস্ব সেখান থেকে সবচেয়ে বেশি রাজস্ব সংগৃহীত হয় এবং সেই ট্যাক্স রেভিনিউ এনবিআর নিয়ন্ত্রিত ট্যাক্স রেভিনিউগুলোর মধ্যে থেকে আবার সবচেয়ে বেশি ট্যাক্স কর আসে বা রাজস্ব আসে ভ্যাট বা মূল্য সংযোজন যে কর আছে সেখান থেকে 37.8% ধরা হয়েছে রাজস্ব প্রাপ্তির হিসাব। এরপরে আছে ইনকাম ট্যাক্স 35.0%, তারপর আমদানি শুল্ক, তারপরে সম্পূরক শুল্ক আছে 14.8% এবং আদার্স। তো এখান থেকে বলা যায় যে সরকারের রাজস্ব প্রাপ্তি সবচেয়ে বেশি রাজস্ব প্রাপ্তি হয় এনবিআর নিয়ন্ত্রিত যে করগুলো সেখান থেকে সরকারের বেশিরভাগ রাজস্ব প্রাপ্তি ঘটে এবং তার মধ্যে থেকে এনবিআর নিয়ন্ত্রিত যে করগুলো আছে সেগুলোর মধ্যে থেকে সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আসে মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে। এরপরে আসে ইনকাম ট্যাক্স বা আয়কর থেকে। আজকের ক্লাসের উপর ভিত্তি করে একটি উদ্দীপক এখানে দেওয়া হয়েছে। প্রতি বছর বাংলাদেশ সরকারের প্রয়োজনীয় যাবতীয় ব্যয় নির্বাহের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। এজন্য সরকার যেসব উৎস থেকে অর্থ সংস্থান করে সেগুলো হলো আয় ও মুনাফার উপর কর,
সম্পত্তি ও সম্পদ কর, রপ্তানি শুল্ক, আমদানি শুল্ক, জরিমানা, আবগারি শুল্ক, মূল্য সংযোজন কর, রেজিস্ট্রেশন ফি, ভূমি রাজস্ব, যানবাহন কর, ভাড়া ও ইজারা, রেলওয়ে, ডাক বিভাগ এবং সম্পূরক শুল্ক ইত্যাদি। এই উদ্দীপকের উপর ভিত্তি করে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে। যেমন প্রথম প্রশ্নটি জ্ঞানমূলক, তোমরা জানো। প্রথম প্রশ্নটি হলো সরকারি অর্থ ব্যবস্থা কি? দ্বিতীয়টি অনুধাবনমূলক প্রশ্ন, পরোক্ষ কর ফাঁকি দেওয়া যায় কি, ব্যাখ্যা করো। এটি তোমরা তোমাদের নিজস্ব যে মতামত সেটি ব্যাখ্যা করবে। এরপর হচ্ছে গ নাম্বার প্রয়োগমূলক, উদ্দীপকের আলোকে সরকারি আয়ের কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্ব খাতগুলো চিহ্নিত করো। উদ্দীপক থেকে এটির উত্তর দিতে হবে। এরপর হচ্ছে ঘ নাম্বার উচ্চতর দক্ষতা, বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি ব্যয়ের অর্থসংস্থানের উৎস হিসেবে কর এবং কর বহির্ভূত খাত দুটির মধ্যে কোনটির উপর অধিক গুরুত্ব দেওয়া উচিত, বিশ্লেষণ করো। আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আজকে আমরা সরকারি অর্থ ব্যবস্থার সরকারি আয় নিয়ে আলোচনা করলাম এবং সরকারি আয়ের বিভিন্ন উৎসসমূহ, প্রত্যক্ষ এবং পরোক্ষ কর এবং অন্যান্য কর, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে আমরা সরকারি ঋণ নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভালোভাবে তোমাদের লেখাপড়া চালিয়ে যাবে এবং সরকার নির্ধারিত যে স্বাস্থ্যবিধি সেটি যথাযথভাবে মেনে চলবে, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ।